আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি পড়ছে। সারাটা দিন ঘরে আটকে থেকে একদম একঘেয়ে লাগছিল। দুপুরে হরিপুরের মাঠে ফুটবল খেলতে যাওয়া হয় রোজ, কিন্তু আজ আর হলো না। কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকার পর এক কাপ চা খাওয়ার তীব্র প্রয়োজন বোধ করলাম। বাইরে এখনো ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমার অপেক্ষায় বসে রইলাম। অবশেষে রাত 8:30 নাগাদ বৃষ্টি খানিকটা কমল। বাড়ি থেকে বের হয়ে গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটছি। আবহাওয়া ঠান্ডা থাকায় বেশ ভালো লাগছে, তবে আকাশ কালো মেঘে ঢেকে থাকায় মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে। গ্রামের কর্দমাক্ত রাস্তায় হাঁটতে হাঁটতে আমার উদ্দেশ্য রমেশ কাকার চায়ের দোকান। গ্রামের বটতলায় রমেশ কাকার চায়ের দোকান। তার হাতের চা একবার যে খেয়েছে সে বুঝেছে খাঁটি চা কেমন হয়। এই গ্রামে আর কোনো চায়ের দোকানের চা আমার ভালো লাগে না। শুধু আমি নই, পুরো হরিপুর গ্রামের সবার ভিড় জমে এই দোকানে। লোকটা চায়ের সাথে কোনো অমৃত মিশিয়ে দেয় কিনা কে জানে। গ্রামের অন্য সব চায়ের দোকানদাররা এ নিয়ে হিংসাও করে। বেশ কয়েকবার গোল মিটিং করে রমেশ কাকাকে নানা রকম ষড়যন্ত্র করে গ্রাম ছাড়া করতে চেয়েছিল, তবে সফল হয়নি। কিন্তু অদ্ভুত কারণে এখন এই গ্রামে চায়ের দোকান খুব কম। আগের দোকানদাররা চা বিক্রি ছেড়ে অন্য ব্যবসায় নেমে পড়েছে। তবে একটা ব্যাপার কেমন যেন রহস্যজনক লাগে আমার কাছে। রমেশ কাকার লোকটা ভালো মানুষ, সুন্দর ব্যবহার, সবসময় মুখে হাসি থাকে, কিন্তু সন্ধ্যা হলে কেমন যেন গম্ভীর হয়ে যান। তার দোকান খোলা থাকে গভীর মধ্যরাত পর্যন্ত। এত রাত অবধি দোকান খোলা রাখার রহস্য একবার জানতে চেয়েছিলাম। উত্তরে বলেছিলেন, এই গ্রামে কিছু বিশেষ খদ্দের আছে যাদের জন্য দোকান খোলা রাখতে হয়। আমি দোকানে পৌঁছে দেখি সেখানে আগের থেকেই একজন খদ্দের চুপচাপ বসে রমেশ কাকার সাথে কথা বলছিল। আমি বেঞ্চে বসে বললাম, কেমন আছো রমেশ কাকা? আমি ভালো আছি, কোনো রকম। কোনো রকম থাকলে কি চলে নাকি? এই গ্রামে একটা মাত্র চায়ের দোকান, তুমি অসুস্থ হয়ে পড়ে গেলে পুরো গ্রামের মানুষের মুড অফ হয়ে যাবে। ধুর, যখন মরণ লেখা থাকবে তখন তো মরতেই হবে। রমেশ কাকা, আমি কিন্তু আজ শুধু চা খেতে আসিনি। তাহলে এত রাতে কেন এসেছো শুনি? আমি এসেছি আজ তোমার মুখে ভূতের গল্প শুনতে। সারাটা দিন বৃষ্টি হয়েছে, পরিবেশটাও একদম জমে গেছে। তার মানে তুমি কি স্বচক্ষে ভূত দেখেছো কখনো? না তো। তাহলে শোনো, আজ থেকে 6 মাস আগে আমি শহরে গিয়েছিলাম। দোকানের জন্য মালামাল কিনতে প্রায়ই আমাকে শহরে যেতে হয়। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। গ্রামের শর্টকাট পথ ধরে আসছিলাম, কিন্তু পথে পড়ে সেই পুরনো বিভৎস শ্মশানটা। অমাবস্যার রাত ছিল, চারপাশ একদম নিঝুম অন্ধকার। শ্মশানের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি রাস্তার পাশে একটা বড় বুড়ো বটগাছের নিচে একজন মোটা চাদর মুড়ি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। অত গরমের মধ্যেও লোকটা পুরো শরীরে চাদর জড়িয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিল। আমি কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলাম, তুমি এত রাতে চাদর মুড়ি দিয়ে এখানে কেন দাঁড়িয়ে আছো হে? কিন্তু লোকটা কোনো উত্তর দিল না। এবার চাদরের ফাঁক দিয়ে লোকটা আমার দিকে ঘুরতেই দেখি তার দুটো চোখ আগুনের মতো রক্ত লাল হয়ে জ্বলছে। অত রাতে সেই রক্তচক্ষু দেখে আমার গা শিউরে উঠল। অনর্থক লোকটাকে ঘাঁটাতে গিয়ে বিপদ ডেকে আনলাম কিনা ভেবে ভয় পাচ্ছিলাম। ঠিক তখনই লোকটা তার মুখের উপর থেকে চাদরটা এক টানে সরিয়ে দিল, আর চাদর সরাতেই ছদ্মবেশের আড়ালে বেরিয়ে এলো আসল অশরীরী রূপ। কোনো মানুষ নয়, এক বিভৎস ডাইনি পিতনি। সাদা শাড়ি পরা, এলোমেলো চুল বাতাসের ডানা মেলে উড়ছে, আর তিকোনা ধারালো দাঁত বের করে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ভয়ে আমার হাত পা বরফ হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, ও মাগো, বাঁচাও! অশরীরীটা তার সাদা আঁচল উড়িয়ে বিকট শব্দে হেসে উঠল
হা 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 হা। শ্মশান পার হয়ে গ্রামে পৌঁছাতে অনেক দেরি। ততক্ষণে আমি প্রাণ হারাবো ভেবে কোনো উপায় না দেখে আমি সোজা অন্ধকারের দিকে পা চালিয়ে প্রাণপণে দৌড়াতে লাগলাম। সেদিনের সেই দৃশ্য মনে পড়লে এখনো আমি ভয়ে শিউরে উঠি। কত ভয়ঙ্কর অশরীরীগুলো! তাদের মনে দয়া মায়া বলে কিছু থাকে না, হাতের কাছে পেলেই মেরে ফেলে। তোমার ভাগ্য ভালো রবিন, সেদিন তুমি সেই শ্মশানের রাস্তায় ছিলে না। রমেশ কাকার জীবনের ভয়ের গল্পটা শুনে আমার নিজেরই বেশ ভয় লাগছিল। সত্যি বলতে আমি খুব একটা সাহসী নই, তবে ভূত বিশ্বাস করাটা নিছক পাগলামি মনে হয়। রমেশ কাকার কাছে আরও একটা গল্প শুনবো ভেবেছিলাম, কিন্তু অনেক রাত হয়ে গেছে। এত রাতে বাইরে না থাকাই ভালো। মেজাজটা এখন বেশ হালকা লাগছে। ভাবলাম বাড়ি গিয়ে একটা লম্বা ঘুম দেওয়া যাবে। আজ তাহলে আসি কাকা, তোমার চা খেয়ে মনটা একদম জুড়িয়ে গেল। সাবধানে যেও রবিন, লোকটি কিন্তু তোমার পিছু নিতে পারে। রমেশ কাকার কথায় আমি বেশ অবাক হলাম। এই লোকটি কেন আমার পিছু নেবে? এই লোকটা ছিনতাইকারী নাকি? আমার আর কিছু বলার ক্ষমতা ছিল না। যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে হাঁটা শুরু করলাম। যদি সত্যি সত্যি লোকটি আমাকে অনুসরণ করে। দ্রুত পায়ে হাঁটছি আর ঘন ঘন ঘামছি। রমেশ কাকার একটা কথায় আমি এত ভয় পেয়ে গেলাম? এমন নাও তো হতে পারে। এত ভয় পাওয়ার দরকার নেই। আমি নিজের মনকে শান্ত করে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। হঠাৎ মনে হলো পেছনে কেউ আছে। আমি চট করে পেছনে ফিরে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। আবার হাঁটতে শুরু করলাম। আবার পেছনে হাঁটার শব্দ হচ্ছে। আমি আবারও পেছনে ফিরে তাকালাম, কিন্তু কই, কাউকেই তো দেখতে পাচ্ছি না। অথচ হাঁটার শব্দ স্পষ্ট ভেসে আসছে। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে সেই চাদর মোড়ানো ছায়ামূর্তি সামনে এসে দাঁড়ালো, আর চোখের সামনে এক মুহূর্তে চাদর সরিয়ে বের হয়ে এলো সেই সাদা শাড়ি পরা বীভৎস পেতনি। উস্কো খুস্কো চুল আর রক্তচক্ষু হা করে আমার দিকে তেড়ে আসছে। ছেড়ে দাও আমাকে। আমি প্রাণপণে ছুটতে থাকি। বারবার সেই অশরীরীটা সাদা আঁচল উড়িয়ে আমার একদম কাছে চলে আসছে। রমেশ কাকা তবে সত্যি বলেছিল? তাহলে কি সত্যি আজ রাতে আমি এক অশরীরীর হাতে মারা যাব? ভয়ে কলিজা শুকিয়ে আসছে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠছি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এমন সময় দেখি সামনে কেউ দাঁড়িয়ে আছে। রমেশ কাকা! রমেশ কাকা! ওটা ওটা আমাকে মেরে ফেলবে কাকা, আমাকে বাঁচাও। ওই অশরীরীটা আমাকে মেরে ফেলবে। ভয় পেও না রবিন, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। ওম নমো ভগবতে রুদ্রায়, সর্ব অশুভ শক্তি বিনাশিনী, তিষ্ঠ তিষ্ঠ স্বাহা। ভয় পাওয়ার কিছু নেই রবিন। এই অপচ্ছায়ারা রাতে একা কাউকে পেলে ভয় দেখায়। আমি সাধু বাবার কাছ থেকে শেখা এই মন্ত্র জানি বলেই এত রাতে নির্ভয়ে দোকান চালাতে পারি। নাও, সোজা বাড়ি চলে যাও। ধন্যবাদ রমেশ কাকা। আজ তুমি না থাকলে কি যে হতো। আসি রমেশ কাকা। রমেশ কাকা শুধু যে ভালো চা বানান তা নয়, তিনি এই গ্রামের সত্যিকারের একজন রক্ষক। রাতের অন্ধকারের ভৌতিক শিহরণ আর রমেশ কাকার সাহসী অবতার সব মিলিয়ে আজকের রাতটা আমি কোনো দিন ভুলব না।